সো যারা আমার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দেখো নাই, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটা দেখে তারপরে এই পার্টটা দেখবো, ঠিক আছে? সো সবাই খেয়াল করো 25 নম্বর এমসিকিউটা, সবাই একটু খেয়াল করো 25 নম্বর এমসিকিউটা, যে 100 গ্রাম পরিমাপের নিচের খাদ্য থেকে ক্যালোরি বেশি পাওয়া যায় কোনটি, মানে কোনটি থেকে, ঠিক আছে? কি বলছে? 100 গ্রাম পরিমাপের নিচের খাদ্য থেকে ক্যালোরি, কি বলছে? ক্যালোরির কথা বলছে। ক্যালোরি বেশি পাওয়া যায় কোনটি থেকে? ভাত থেকে, মাছ থেকে, নাকি চর্বি থেকে? বলো কোনটা থেকে ক্যালোরি বেশি পাওয়া যায়? তোমার ভাতে শর্করা হয়েছে, মানে 1 গ্রাম হয়েছে 4 ক্যালোরি পাওয়া যায়, ঠিক আছে? ভাত হচ্ছে কি শর্করা জাতীয়। ভাতটা কি, তোমাদের এই জিনিসটা একটু জানতে হবে যে ভাত কি, ভাত হচ্ছে শর্করা জাতীয়। 1 গ্রাম ভাতে কত ক্যালোরি পাওয়া যায়? 4 ক্যালোরি পাওয়া যায়, ঠিক আছে? আর মাছ কি আমিষ জাতীয়, ঠিক আছে? তাহলে 1 গ্রাম মাছে কত ক্যালোরি পাওয়া যায়? 4 ক্যালোরি পাওয়া যায়, বুঝতে পারছো? আর চর্বি বা স্নেহ একই কথা, হ্যাঁ, এটা স্নেহ জাতীয়, ঠিক আছে? তাহলে 1 গ্রাম চর্বিতে কত ক্যালোরি পাওয়া যায়? 9 ক্যালোরি পাওয়া যায়। তার মানে কি এইটা সর্বোচ্চ, মানে সব থেকে বেশি, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? 100 গ্রাম পরিমাপের নিচের খাদ্য থেকে ক্যালোরি বেশি পাওয়া যায় কোনটিতে? কি বলছে বলতো? বেশি পাওয়া যায় কোনটিতে? তাহলে তোমার বেশি পাওয়া যায় কোনটিতে? এই যে চর্বি বা স্নেহ, এইটাতে কি পাওয়া যায়? সব থেকে বেশি তোমার ক্যালোরি পাওয়া যায়, ঠিক আছে? এরপর হচ্ছে 26 নম্বর এমসিকিউটা দেখো, উত্তরাঞ্চলে একদল চিকিৎসক গবেষণা করে দেখেন অনেকেরই শরীরে বিশেষ গ্রন্থি ফোলা, ঠিক আছে? উত্তর অঞ্চলের একদল চিকিৎসকরা গবেষণা করে দেখতেছে যে অনেকেরই শরীরের বিশেষ গ্রন্থি ফোলা, ঠিক আছে? উল্লেখিত গ্রন্থিটি শরীরের কোন অংশে পাওয়া যায়? আচ্ছা, এখানে দেশে কি গিবা, গলা আর এসে বৃক্ষ, এটা কি হবে বলতো? গিবা হবে। কি বলছে? অনেকের শরীরের গ্রন্থি ফোলা, এই গ্রন্থি ফোলা এটা কোন গ্রন্থি হইতে পারে? এটা গিবা, এটা কিন্তু গলা না, বুঝতে পারছো? গ্রন্থি শরীরের কোন অংশে পাওয়া যায়? শরীরের এই যে তোমার এই গলার এই যে এইখানে একটু নিচের অংশে, ঠিক আছে? এইখানে, হ্যাঁ, এটাকে কি বলে? গিভা বলে। তাহলে গলা, বৃক্ষ তো হবে না, বৃক্ষ এটা তো কিডনি, আর গলা তো এটা হবে না, কি হবে? গিভা হবে। কি হবে? গিভা হবে। মাথায় রাখো, একটু কনফিউজিং করছেন, কিন্তু একটু মাথা খাটাইয়া বুঝতে হবে তোমার। 27 নম্বর এমসিকিউটা দেখো, অনুচক্রিকার গড় আয়ু কতদিন? বলতে পারবা অনুচক্রিকার গড় আয়ু কতদিন? 2 থেকে 10 দিন নাকি 5 থেকে 10 দিন? এটা কি হবে? 5 থেকে 10 দিন। এটা কি অনুচক্রিকার গড় আয়ু? তাহলে অনুচক্রিকার গড় আয়ু কতদিন? 5 থেকে 10 দিন। অনুচক্রিকার গড় আয়ু কতদিন? 5 থেকে 10 দিন, ঠিক আছে? আচ্ছা, এর সাথে আরো কিছু বিষয় তোমাদের একটু জানতে হবে। সেগুলো কি? যে তোমার যে লৌহ কণিকা, ঠিক আছে, লোহিত যে রক্তকণিকা আছে এগুলো কতদিন বাঁচে, ঠিক আছে? মানে এর আয়ু কতদিন, অর্থাৎ এ কতদিন বাইসে থাকে? 120 দিন বাইসে থাকে। এই লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে? সর্বোচ্চ মোটামুটি 120 দিন বাঁচে, ঠিক আছে? এই যে 120 দিন। শ্বেত রক্তকণিকা কতদিন বাঁচে? 1 থেকে 15 দিন বাঁচে, ঠিক আছে? আর অনুচক্রিকা ওরা কতদিন বাঁচে? 5 থেকে 10 দিন, এর বেশি বাঁচে না। তাহলে লৌহ রক্তকণিকা কিন্তু প্রায় 120 দিন বেঁচে থাকে, ঠিক আছে? তাহলে এই চারটা বা এই অংশটা সবাই একটু টানা মুখস্থ রাখবা, ঠিক আছে? এগুলো তোমার দরকার আছে, তোমার লাগবে, ঠিক আছে? এমসিকিউ তেও লাগবে, আবার সিকিউ তেও তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবা। 28 নম্বর এমসিকিউটা দেখো, যে এখানে কিছু নাম আছে আর রক্তের গ্রুপ আছে। আচ্ছা, ভালো কথা, কি লাগছে? সর্বজনীন রক্তদাতা ও গৃহীতার ধারণা অনুসারে সর্বজনীন রক্তদাতা, সর্বজনীন মানে কি? যে রক্তটা সবারই দেওয়া যায় ওটা হচ্ছে সর্বজনীন। তাহলে কোন রক্তটা সবারই দেওয়া যায়? সেটা হলো কি? এই যে ও প্লাস। আচ্ছা, ও প্লাস যে রক্তটা আছে, ঠিক আছে, ও পজিটিভ, সরি, ও পজিটিভ যে রক্তটা আছে ওই রক্তটা কি করা যায়? সবাই দিতে পারবা, ঠিক আছে? মানে এ বি গ্রুপে যারা আছে তাদেরকেও দিতে পারবা, তারপর এ গ্রুপে যারা আছে তাদেরকেও দিতে পারবা, বি গ্রুপে যারা আছে তাদেরকেও দিতে পারবা, ঠিক আছে? মানে ও পজিটিভ রক্ত যাদের আছে, ও পজিটিভ রক্তটা হচ্ছে সবচেয়ে ভালো রক্ত আমার মতে। কেন? মানে ওদের রক্ত সবাই নিতে পারে, বুঝতে পারছো? তাহলে কি হবে? ওদের রক্ত প্রত্যেকেই নিতে পারে। আচ্ছা, তাহলে বোঝো এখানে কি বলছে? যে সর্বজনীন রক্তদাতা ও গৃহীতা, হ্যাঁ, ও গৃহীতার ধারণা। আচ্ছা, সর্বজনীন গৃহীতা, এই যে এ বি যারা আছে, এ বি পজিটিভ যাদের রক্ত আছে তারা কিন্তু এই এর কাজ দেওয়া রক্ত নেবে, আবার বির কাজ দেওয়া রক্ত নেবে, আবার ওর কাজ দেওয়া রক্ত নেবে। মানে ওরা কি সবার কাছে খালি রক্ত নেবে, ওরা কেউ দেবে না, বুঝতে পারছো? আর এই যে ও পজিটিভ ওরা সবাই খালি দেবে, তবে ওরা কার কাজ নিতে পারবে? ও পজিটিভের কাছ থেকে নিতে পারবে। এর কাজ দাও নিতে পারবে না, মানে এ পজিটিভের কাজ দাও নিতে পারবে না, আবার বি পজিটিভের কাজ দাও নিতে পারবে না, আবার এ বির কাজ দাও নিতে পারবে না। ও পজিটিভ ওর যদি রক্তের প্রয়োজন হয়, হ্যাঁ, কোনো মানুষের যদি ও পজিটিভ রক্তের প্রয়োজন হয়, সে কিন্তু অন্য কারো ও পজিটিভ রক্ত থেকে নিতে হবে, অন্য কারো কাছে নিতে পারবে না। আর এই যে এ বি পজিটিভ ও কিন্তু সবার কাছে রক্ত নেবে, ঠিক আছে? ও সবার কাছে রক্ত নেয়।
তাহলে কি হবে, জিহাদ সোহানকে রক্ত দিতে পারবে। আচ্ছা, জিহাদ কি এখানে বলছে যে সর্বজনীন রক্তদাতা ও গৃহীতার ধারণা অনুসারে, বুঝছো, সর্বজনীন রক্তদাতা কি, যে সবাই রক্ত দিতে পারে, আর গৃহীতাকে যে গ্রহণ করে, এই যে এবি। তাহলে জিহাদ সোহাগকে রক্ত দিতে পারবে কিনা, জিহাদকে এইটা, হ্যাঁ, জিহাদ কাকে, সোহাগকে রক্ত দিতে পারবে কিনা, হ্যাঁ অবশ্যই পারবে। ও পজিটিভ, ও তো ওরা দেবেই রক্ত, দিতে পারবে, এটা কোনো সমস্যা নাই, হ্যাঁ এটা ঠিক আছে। তারপর সোহাগ রাতুলের রক্ত গ্রহণ করতে পারবে কিনা, সোহাগ রাতুল কই, এই রাতুলের রক্ত সোহাগ, হ্যাঁ, কারণ এই যে এবি তো সবার কাছে রক্ত গ্রহণ করতে পারবে, তাই না? তাহলে হ্যাঁ অবশ্যই পারবে, এটাও সঠিক। তাহলে তামিম জিদানকে রক্ত দিতে পারবে কিনা, তামিম কই, এই যে তামিম, আর জিদান কই, এই যে জিদান হচ্ছে ও পজিটিভ। তাহলে ও পজিটিভ তো ও পজিটিভের কাজটা নিতে পারবে, ঠিক আছে, বির কাজটা তো নিতে পারবে না। তার মানে কি এটা হবে না, এটা রং, এটা হবে না। তার মানে অ্যান্সার কোনটা হবে, এই 1 হবে আর 2 হবে, ঠিক আছে। 29 নাম্বার এমসিকিউটা দেখো, যে অ্যালবুমিন একটি কি আমিষ বা প্রোটিন, ঠিক আছে, অ্যালবুমিন কি একটা আমিষ বা প্রোটিন, অ্যালবুমিন কি একটি আমিষ বা প্রোটিন, ঠিক আছে। 30 নাম্বার এমসিকিউটা দেখো, হৃৎপিণ্ডে চলাচল কমে যাওয়ার ফলে বুক ব্যথা, মানে বুকের ব্যথা কি হয়, অনুভূত হয়, হওয়াকে কি বলে? আচ্ছা ভালো কথা, হৃৎপিণ্ডর চলাচল যদি কমে যায় বুকে ব্যথা অনুভূত হওয়াকে কি বলে? অ্যানজিনা বলে, নাকি অ্যানিমিয়া বলে, নাকি স্ট্রোক বলে? কি বলে? অ্যানজিনা বলে, বুঝতে পারছো? হৃৎপিণ্ডে চলাচল যদি কমে যায়, হ্যাঁ, কমে যাওয়ার ফলে বুকে যে ব্যথাটা হয়, ঠিক আছে, এই অনুভূতিটারে কি বলে? অ্যানজিনা বলে। কি বলে বলো? অ্যানজিনা বলে। আর এনিমিয়া কি? এনিমিয়া হচ্ছে রক্ত শূন্যতাকে এনিমিয়া বলে, ঠিক আছে। কারো যদি শরীরে রক্তর অভাব থাকে বা রক্ত শূন্যতা থাকে, ওইটারে কি বলে? এনিমিয়া বলে, বুঝতে পারছো? আর স্ট্রোক আছে কি, ব্রেনটে যদি রক্তক্ষরণ হয়, ব্রেনটে কি হয় যদি রক্তক্ষরণ হয়, ওইটারে কি বলে? স্ট্রোক বলে। এটা তো জানো তোমরা। তারপরে আমি ভাঙায় চুরাই দিলাম যে কোনো একটা দিবে, বলা যায় না যে কোনটা দিয়ে দিবে ওরা। 31 নম্বর এমসিকিউটা দেখো, যে ধমনীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট? এক কথায় মনে রাখবা, 3 স্তর বিশিষ্ট। ধমনীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট, ঠিক আছে। ধমনীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। 32 নম্বর এমসিকিউটা দেখো, কোনটি জীবাণুবাহিত নয়? ব্রোনকাইটিস, নাকি অ্যাজমা, নাকি যক্ষা? এই তোমার হচ্ছে ব্রোনকাইটিস, এটা তো জীবাণুবাহিত, হ্যাঁ, এই যে এটা তো জীবাণুবাহিত। তারপর হচ্ছে যক্ষা, এটাও তো জীবাণুবাহিত। কিন্তু অ্যাজমা কিন্তু জীবাণুবাহিত নয়। তাহলে কি বলছে, কোনটি জীবাণুবাহিত নয় বলছে, তাহলে এটা কোনটা হবে? অ্যাজমা হবে। অ্যাজমা কিন্তু জীবাণুবাহিত রোগ না। 33 নাম্বার এমসিকিউটা দেখো, রাতে ঘাম হয়, বিকালের দিকে জ্বর আসে, কখনো কাশির সাথে রক্ত যায়। এটা কিন্তু খুব মারাত্মক অবস্থা, রাতে ঘাম হয় আবার বিকালের দিকে জ্বর আসে, কখনো কাশির সাথে রক্ত যায়। এই বিষয়গুলো তোমাদের একটু জানতে হবে। আচ্ছা এখন দেখো এটা কোনটা হবে, তার আগে আমি একটু তোমাদেরকে বলি, এটার অ্যান্সারটা তোমরা দিবা, ঠিক আছে। এটা আমি বললাম না, তারপরেও তোমরা যদি না পারো তখন আমি কমেন্টে এই অ্যান্সারটা আমি লিখে দিব, ঠিক আছে। এটার অ্যান্সারটা তোমরা দিবা, ঠিক আছে। তবে আমি এর কিছু থিম আমি তোমাদেরকে একটু বইলা দিচ্ছি। ধরো যদি যক্ষা, ঠিক আছে, যক্ষা কেন হয়? যক্ষার কারণে কি হয়, গলা থেকে কি হয়, রক্ত বের হয়, বুঝতে পারছো, মানে রক্ত বেরিয়ে আসে, ঠিক আছে, ওইটা হচ্ছে যক্ষার লক্ষণ। আচ্ছা তারপর হচ্ছে নিউমোনিয়ার কারণ কি? ওই যে অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়া, বুঝতে পারছো, অতিরিক্ত শ্বাসকষ্ট হইলে ওইটা কিসের আলামত? নিউমোনিয়ার আলামত, এবং কাশি। আচ্ছা আর অ্যাজমা এটা তো তোমরাই জানো যে অ্যাজমা কি কারণে হয়, এই যে অতিরিক্ত কাশি হয়। তারপর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, হ্যাঁ, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবে যতটুকু কাজ করা দরকার এর থেকে যখন অতি মাত্রায় যখন কাজ করে, ঠিক আছে, ওইটা কিন্তু একটা অ্যাজমা হিসেবে প্রকাশ পায়, মানে ওইটারই মূলত অ্যাজমা বলে, বুঝতে পারছো। আর ব্রোনকাইটিস, আচ্ছা কোনটা হবে তোমরা একটু আমার জানাইও, যে এইগুলোর মধ্যে কোনটা হবে, ঠিক আছে, আমার একটু জানাইও। আচ্ছা তাহলে এইটা তোমাদের কাছে আমি দিয়ে দিলাম, দেখি তোমরা পারো কিনা। 34 নম্বর এমসিকিউটা দেখো, ফুসফুসের আবরণটিকে বলা হয়, কি বলা হয়? প্লুরা পর্দা বলে। কি বলে? প্লুরা পর্দা। ফুসফুসের আবরণটিকে কি বলে? প্লুরা পর্দা। ফুসফুসের আবরণটিকে কি বলে? প্লুরা পর্দা। 35 নম্বর এমসিকিউটা দেখো, ডান ও বাম ফুসফুসে বিভক্ত যথাক্রমে। আচ্ছা এখানে একটা বিষয় মনে রাখবা, ডান ও বাম ফুসফুসে বিভক্ত যথাক্রমে। আচ্ছা এটা কি 3 ও 2 খণ্ডে, নাকি 2 ও 3 খণ্ডে? এটা কোনটা হবে বলো? আচ্ছা তাহলে ডান ও বাম ফুসফুসে বিভক্ত যথাক্রমে। আচ্ছা ডান ও বাম ফুসফুসে বিভক্ত যথাক্রমে কি হবে? 3 ও 2 খণ্ডে হবে, নাকি 2 ও 3 খণ্ডে হবে? এটা কোনটা হবে বলো?
3 ও 2 খণ্ডে হবে। এখন 3 ও 2 খণ্ডে কেন হবে জানো? এই যে ডান এটা কিন্তু 3, ঠিক আছে, এটা কিন্তু 3 খণ্ডে থাকে। আর এই যে বাম, ঠিক আছে, এই যে বাম যে ফুসফুস, ঠিক আছে, এই বাম ফুসফুস কিন্তু তোমার বিভক্ত থাকে তোমার 2 খণ্ডে, ঠিক আছে। তাহলে কি হবে? 3 ও 2 হবে, ঠিক আছে। আবার এইখানে দেখো 2 ও 3, এটাও কিন্তু সঠিক, কিন্তু আবার সঠিক না। কেন? এটা কিন্তু আগে 2 বলছে, পরে 3 বলছে, আর এটা কিন্তু আগে 3 হবে, পরে 2 হবে, বুঝতে পারছো? তোমরা অনেকে মনে করতে পারো এই যে 3 তো আছে, আবার 2 তো আছে, তার মানে এটা দাগাই না। এভাবে দাগালে ধরা খাবা, কঠিন ধরা খাবা, ঠিক আছে। তাহলে কোনটা দাগাবা? ডান ফুসফুসে বিভক্ত কত ভাগে? 3 ভাগে। আর বাম ফুসফুস কত ভাগে বিভক্ত? 2 ভাগে। 36 নম্বর এমসিকিউটা দেখো, মধ্যচ্ছদা সংকুচিত হলে, আচ্ছা, মধ্যচ্ছদা যদি সংকুচিত হয় তাহলে কি হইতে পারে? উপরের দিকে উঠে, নাকি নিচের দিকে নামে, নাকি বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়? কোনটা হবে? এটা কি হবে তোমার? উপরের দিকে উঠে কিনা? না, এটা হবে না, এটা রং। এটা একটা তোমাদের মূল বইতে আছে, একটা ছবি আকারে ওরা দিয়ে দিছে, ঠিক আছে। ওইটা একটু মূল বইটা একটু খুলে একটু দেখো, ঠিক আছে। তাহলে কি হবে? নিচের দিকে নামে। হ্যাঁ, এটা তো সত্যি যে মধ্যচ্ছদা যদি সংকুচিত হয় তাহলে এটা কি হয়? নিচের দিকে নামে। কি হয়? নিচের দিকে নামে। অর্থাৎ এই যে এইভাবে নিচের দিকে নামে। হ্যাঁ, তোমরা মানে ওই বায়োলজি বইতে ছবি পেয়ে যাবা, ঠিক আছে, ওইখান থেকে দেখলেই বুঝতে পারবো। এরপরে দেখো যে বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়। হ্যাঁ, এটাও সত্য। বক্ষ গহ্বরের আয়তনটা কি বৃদ্ধি পায়? মানে মানে বক্ষটা কি হয়? প্রসারিত হয়। কি হয়? প্রসারিত হয়, বুঝতে পারছো? 37 নম্বর এমসিকিউটা দেখো, ফুসফুস থেকে দেহের কোষ পর্যন্ত অক্সিজেন পরিবাহিত হয়। আচ্ছা, তারপরে কি বলছে যে কি? অক্সি হিমোগ্লোবিন রূপে। আচ্ছা, অক্সি হিমোগ্লোবিন রূপে, নাকি বাইকার্বনেট রূপে, নাকি আচ্ছা বাইকার্বনেট রূপে, নাকি রক্তরসে দ্রবীভূত হয়? কোনটা হবে বলো? এই 3টা অপশন দিছি, 3টার মধ্যে কোনটা হবে বলো? বলতে পারবা 3টার মধ্যে কোনটা হবে? অক্সি হিমোগ্লোবিন রূপে, ঠিক আছে। অর্থাৎ তোমার এই যে অক্সিজেনটা, তুমি যখন অক্সিজেনটা নেও, ঠিক আছে, ওই অক্সিজেনটা তোমার ভিতরে যায়, ভিতরে যায় কি হয়? তোমার যে হিমোগ্লোবিন আছে, রক্তে যে হিমোগ্লোবিন আছে, ওইটার সাথে ও মিশা কি হয়? অক্সি হিমোগ্লোবিন রূপে হয়ে তারপর কি হয়? ছড়াই ছিটিয়ে পড়ে এই অক্সিজেনটা, ঠিক আছে। বুঝতে পারছো? এই জন্য কি হবে? এটা হবে অক্সি হিমোগ্লোবিন রূপে। তারপরে কি? রক্তরসে দ্রবীভূত হয়। হ্যাঁ, রক্তরসে অবশ্যই দ্রবীভূত হয়, এই দুইটাই সঠিক। আর এই কি কার্বনেট রূপে? না না না, কার্বনেট রূপে না, এটা রং, ঠিক আছে। কার্বনেট রূপে না। কার্বনেট রূপে কি হয়? কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। মানে যদি আসে যে কার্বনেট রূপে কি হয়, তাহলে কি লাগবে? কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। অথবা এইভাবে আসতে পারে যে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে কিতে, তাহলে কি লাগবে? কার্বনেট রূপে। বুঝতে পারছো? তাহলে আবারও বলতেছি যে ফুসফুস থেকে দেহের কোষ পর্যন্ত অক্সিজেন পরিবাহিত হয়, মানে অক্সি হিমোগ্লোবিন রূপে। কি হয়? অক্সি হিমোগ্লোবিন রূপে। অক্সিজেন ওইটা তোমার রক্তে যে হিমোগ্লোবিন আছে ওইটার সাথে মিললা, হিমোগ্লোবিন রূপে ওইটা কি হয়? দেহের বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই পড়ে। আর হচ্ছে রক্তরস আছে, ওইটাও কি হয়? দ্রবীভূত হয়, মানে মিশে যায়। আশা করি বুঝতে পারছো। 38 নম্বর এমসিকিউটা দেখো, ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে করণীয় কি? ধূমপান ও মদ্যপান পরিহার করা। হ্যাঁ, এটা সত্য কথা। তৈলাক্ত খাবার বেশি খাওয়া না, তৈলাক্ত খাবার যত খাবা অতই তোমার জন্য ক্ষতি, তার মানে এটা রং, এটা রং অ্যান্সার। আর কি আছে যে নিয়মিত ব্যায়াম করা। হ্যাঁ, এটা সঠিক, ঠিক আছে। তাহলে কি হবে? ধূমপান ও মদ্যপান পরিত্যাগ করা, আর কি নিয়মিত ব্যায়াম করা। 39 নম্বর এমসিকিউটা দেখো, মূত্রের রং হালকা হলুদ হয় কোনটির কারণে? বলতে পারবা? ইউরিয়া, নাকি ইউরোক্রোম, নাকি ইউরিক অ্যাসিডের কারণে? ইউরিক অ্যাসিড এটা তো হবেই না, এটা হবে না, আবার এটাও হবে না। ইউরোক্রোম এটার কারণে হবে না, তবে কি ইউরিয়ার কারণে মূত্রের রং হালকা হলুদ হয়। অর্থাৎ পানি যদি কম খাও, দেখবা যে তোমাদের প্রস্রাবের রংটা কিন্তু হালকা হলুদ হয়। তুমি একদিন পানি না খেয়ে থাকো, দেখবা যে তোমার প্রস্রাবের রংটা হলুদ হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য বেশি বেশি পানি খাবা, ঠিক আছে, কিডনিটা ভালো থাকবে। 40 নম্বর এমসিকিউটা দেখো, মেডুলায় সাধারণত কয়টি রেনাল পিরামিড থাকে? এটা তোমার একটু মুখস্থ রাখতে হবে, তোমাদের মূল বইতে আছে 8 থেকে 12টা, 8 থেকে 12টা। মেডুলায় সাধারণত কয়টি রেনাল পিরামিড থাকে? 8 থেকে 12টা। 41 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো যে বৃক্কের পাথর অপসারণে আধুনিক পদ্ধতি। বৃক্ষ মানে কি? কিডনিতে যে মানুষের পাথর আনে ওইটার কথা বলছে, ওইটা কিভাবে অপসারণ করবা, মানে বের করবা, ঠিক আছে। আচ্ছা, ওইটার কি কি আধুনিক পদ্ধতি আছে ওইটা একটু তারা চাইছে যে ইউরেটেরোস্কোপিক পদ্ধতিতে, নাকি সেগুলো ইংরেজি নাম, যেটা বাংলায় লাগছে অনেক কঠিন নাম, যে আল্ট্রাসনিক লিপটিক্সি পদ্ধতি। তাহলে কি হবে? এটাও হবে, আবার এটাও হবে, মানে এই দুই পদ্ধতিতে এটা হয়। তারপরে কি? অস্ত্রোপচার, এই অস্ত্রোপচারের মাধ্যমে, ঠিক আছে। তাহলে বৃক্কের পাথর এই 3টার মাধ্যমে আমরা কি করতে পারি? বের করতে পারি, মানে অপসারণ করতে পারি। বুঝতে পারছো? 42 নম্বর এমসিকিউটা দেখো, বৃক্ষের অবতল অংশের ভাঁজের নাম কি?
বলতে পারবা? হাইলাস নাকি মেডুলাস, কোনটা হবে বলতে পারবা? এটা মেডুলাস তো হবে না, হাইলাস হবে। কি হবে? হাইলাস। বৃক্ষের অবতল অংশের ভাঁজের নাম কি? হাইলাস হবে। তোমাদের মূল বইতে দেখবা লেখা আছে, ঠিক আছে? তাহলে কি হবে? হাইলাস হবে। কি হবে? হাইলাস। বৃক্ষের অবতল অংশের ভাঁজের নাম কি? হাইলাস হবে। 43 নম্বর এমসিকিউটা দেখো যে বৃক্ষের রোগের লক্ষণগুলো কি কি? বৃক্ষ মানে কি? তোমার কিডনি। এই কিডনি রোগের লক্ষণগুলো কি কি হইতে পারে? শরীর ফুলে যাওয়া, তারপর হচ্ছে কি রক্ত মিশ্রিত প্রস্রাব, তারপর কি শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, ঠিক আছে? এইগুলা আচ্ছা, শরীর ফুলে যাওয়া, হ্যাঁ এটা এটা সত্য কথা, শরীর ফুলে যায়। বৃক্ষ রোগের লক্ষণগুলো কি? তোমার কিডনিতে যদি রোগ হয় তাহলে তোমার কি হয়? শরীর ফুলে যাবে। তারপর কি হবে? রক্ত মিশ্রিত প্রস্রাব, মানে প্রস্রাবের সাথে কি আসবে? রক্ত চলে আসবে, ঠিক আছে? আর হচ্ছে শ্বাসকষ্ট বেড়ে যায়। না, তোমার কিডনি যদি নষ্ট হয় বা কিডনিতে তোমার যদি রোগ থাকে, এটার সাথে তো শ্বাসকষ্টের কোনো সম্পর্ক নাই, আছে নাই, এই জন্য এইটা হবে না। তার মানে কি হবে? শরীর ফুলে যাবে আর কি হবে? রক্ত মিশ্রিত প্রস্রাব হবে, এই দুইটা হবে, ঠিক আছে? আরেকটা তোমাদের কাছে প্রশ্ন, এই যে অ্যাজমা, অ্যাজমার লক্ষণ কি বলতে পারো? ঠোঁট নীল হয়ে যাওয়া, ঠিক আছে? এটা একটা ক্লু আমি দিয়ে দিলাম, তোমরা কিন্তু এটার অ্যান্সারটা আমারে কমেন্টে জানাবা কি হবে, ঠিক আছে? আচ্ছা, এর পরের গুলো আমি একটু তুলতেছি। সো 44 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো যে কিডনির ডায়ালাইসিস, ঠিক আছে কি? আচ্ছা, কিডনির ডায়ালাইসিস কি? যে বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধন, হ্যাঁ এটা তো সত্য কথা যে কিডনির ডায়ালাইসিস কি? যে বৈজ্ঞানিক উপায়ে কি রক্তর পরিশোধন, ঠিক আছে? অর্থাৎ আমাদের রক্তে যে দূষিত যে পদার্থটা থাকে, ঠিক আছে, ওইটা আমাদের যে বৃক্ষ আছে, মানে আমাদের যে কিডনি আছে, ওইটা কি করে? পরিশোধন করে, ঠিক আছে? সো আমাদের কিডনিটা যখন নষ্ট হয়ে যায় তখন তখন কিন্তু আর কোনো উপায় থাকে না, তখন পরিশোধন করি, ঠিক আছে? আচ্ছা, তারপরে লেখছে দেখো স্বল্প ব্যয় সম্পন্ন করা যায়। আচ্ছা, স্বল্প ব্যয় মানে অল্প টাকায় সম্পন্ন করা যায় না, এটা সম্ভব না। কারণ ডায়ালিসিস এটা একটা মানে অনেক টাকা খরচ হয়, ঠিক আছে? এই ডায়ালিসিস করতে কি হয়? অনেক টাকা খরচ হয়, ঠিক আছে? এটা স্বল্প ব্যয় সম্পন্ন করা সম্ভব না, ঠিক আছে? তার মানে কি এটা রং হবে। 3 নাম্বারটা দেখো যে সময় সাপেক্ষ, হ্যাঁ এটা করতে কি সময় লাগে, ঠিক আছে? সময় সাপেক্ষ, এটাও হবে, ঠিক আছে? অনেকে কি করো যে যদি আসে তোমরা কি করো? শুধু এইটা দাগাও যে বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধন, ঠিক আছে? আর এই সময় সাপেক্ষ এটা কেউ দাগাও না, ঠিক আছে? এই ভুলটা কেউ করবে না। এইটাও অ্যান্সার হবে, সাথে এটাও অ্যান্সার হবে, ঠিক আছে? 45 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো যে বাহু সঞ্চালনের কাজ করে কে? বাহু সঞ্চালনের কাজ করে? আচ্ছা, বাইসেপস পেশি নাকি ট্রাইসেপস পেশি, ঠিক আছে? কোনটা বলো? আর একটা এখানে উদাহরণ দিচ্ছে, সেটা হলো কি ডায়াফ্রম, ঠিক আছে? আচ্ছা, বাইসেপস পেশি এটা কি করে? এটা তোমার কি করে? বাহু সঞ্চালনের কাজে কি করে? হেল্প করে, ঠিক আছে? তোমার এই যে বাহু, এই বাহু সঞ্চালনের কাজে কি করে? হেল্প করে, ঠিক আছে? তাহলে কোন পেশি? এইটাই বাইসেপস পেশি, ঠিক আছে? এই পেশিটা। আচ্ছা, আর হইছে এই যে ডায়াফ্রম, ঠিক আছে? আর এটা তো হবেই না। আর এই যে ডায়াফ্রমের কাজ কি জানো? যে তোমার যে শ্বাস প্রশ্বাস আছে না, এই শ্বাস প্রশ্বাসের যে গ্রহণের যে কাজটা, এইটা এই ডায়াফ্রমের মাধ্যমে হয়, ঠিক আছে? আশা করি সবাই এটা জানো। আচ্ছা, 46 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো। এই যে দেখো এখানে ওরা একটা চিত্র দিয়ে রাখবে, ঠিক আছে? এখানে আমি চিত্রটা হয়তো ওইভাবে দিতে পারি নাই, হ্যাঁ এখানে আঁকাটা ওইভাবে সুন্দর হয় নাই। এটা হচ্ছে তোমার ওই যে হাড্ডি আছে না, হাড্ডি, ওই হাড্ডির ওইরকম একটা চিত্র, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো কি লাগছে যে কে চিহ্নটি সংশটির নাম হচ্ছে, ঠিক আছে? সংশটির নাম কি হচ্ছে? আচ্ছা, এই যে কে চিহ্নটি, কেটা কোথায় আছে? এই অবস্থানে আছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এইটার নাম কি সেটা বলো। এটার নাম কি? তরুণাস্তি। কি এটার নাম? তরুণাস্তি, ঠিক আছে? তাহলে এই চিহ্নটা মানে এই জায়গাটার নাম কি? তরুণাস্তি। এই জায়গাটার নাম কি বলো? তরুণাস্তি, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। আচ্ছা, এরপরে দেখো যে কে ঘুরিয়ে ফিরিয়ে তোমার দিবে, ঠিক আছে? তোমার একটু বুঝতে হবে, এই জন্য আমি আরো কিছু লিখে রাখছি যে কে চিহ্নটি অংশটির বৈশিষ্ট্য হচ্ছে। আচ্ছা, বৈশিষ্ট্য কি? দেখো যোজন কলা ভিন্ন রূপ, ঠিক আছে? এই যে এই কে চিহ্নটির এই যে অংশটা, ঠিক আছে? এই অংশটার কি যোজন কলা কি ভিন্ন রূপ, ঠিক আছে? তারপরে দেখো অপেক্ষাকৃত নরম ও স্থিতি স্থাপক, ঠিক আছে? অর্থাৎ কি এটা অপেক্ষাকৃত কি নরম এবং কি স্থিতি স্থাপক, ঠিক আছে? অর্থাৎ তুমি ওই যে হাড্ডির উপরের যে অংশ, এই অংশটা কিন্তু নরম, ঠিক আছে? তুমি হয়তো মুরগির মানে মুরগির হাড্ডি কিন্তু খেয়ে দেখছো যে ওই যে উপরের যে অংশটা, এই অংশটা কিন্তু নরম, ঠিক আছে? সো এটাই বলছে যে অপেক্ষাকৃত নরম, কি বলছে? নরম ও স্থিতি স্থাপক। কন্ডিন নামক রাসায়নিক বস্তু বের হয়, ঠিক আছে? এটা দিয়ে কি বের হয়? কন্ডিক নামক রাসায়নিক বস্তু বের হয়। কি বের হয়? কন্ডিন নামক রাসায়নিক বস্তু বের হয়, ঠিক আছে? 47 নম্বর এমসিকিউটা দেখো কোনটি
দিন নিরপেক্ষ উদ্ভিদ, ঠিক আছে? কোনটি? দিন নিরপেক্ষ উদ্ভিদ। এটা অনেকে এগুলো টাচই দাও নাই, ঠিক আছে? এগুলো জানোই না, এটা একটু জানি না রাখো। এগুলো কিন্তু তোমার পরীক্ষায় আসে যে কোনটি দিন নিরপেক্ষ উদ্ভিদ। এটা কি শস আর সূর্যমুখী, কি হবে? শস সূর্যমুখী, শস সূর্যমুখী, এগুলো কি দিন নিরপেক্ষ উদ্ভিদ, এগুলো কি দিন নিরপেক্ষ উদ্ভিদ, ঠিক আছে? এগুলো একটু মাথায় রেখো, শস সূর্যমুখী। আচ্ছা, ছোট দিনের উদ্ভিদ, ঠিক আছে? যদি আসে যে ছোট দিনের উদ্ভিদ কোনগুলো, এইটা একটু তোমার একটু মুখস্থ রাখ। যদি ডালিয়া লেখা থাকে তাহলে ওইখানে দাগাই আসবে, আবার দুইটাও থাকতে পারে, তখন কি করবা? দুইটাই দাগাবা, ঠিক আছে? তাহলে কি ছোট দিনের উদ্ভিদ কোনগুলো? চন্দ্রমল্লিকা আর কি ডালিয়া, চন্দ্রমল্লিকা ডালিয়া। মানে ছোট দিনের উদ্ভিদ কোনগুলো? চন্দ্রমল্লিকা ডালিয়া, চন্দ্রমল্লিকা ডালিয়া। আচ্ছা, এখন এগুলার এই যে চন্দ্রমল্লিকা আর ডালিয়া, এগুলার কতটুকু আলোর প্রয়োজন দরকার হয়? এদের আলোর প্রয়োজন হইলো 8 থেকে 12, ঠিক আছে? 8 থেকে 12 আলো প্রয়োজন, ঠিক আছে? যদি তোমাদের কোশ্চেনে এইভাবে আসে যে এদের আলো কতটুকু আলোর প্রয়োজন, তাহলে কি কোনটা মানে কোনটা দাগাবা তোমরা? 8 থেকে 12, 8 থেকে 12, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো তোমরা। আচ্ছা, তারপরে যদি এইভাবে আসে যে বড়দিনের উদ্ভিদ, বড়দিনের উদ্ভিদ কারা? লেটুস, ঝিঙ্গা। বড়দিনের উদ্ভিদ কারা? লেটুস, ঝিঙ্গা, ঠিক আছে? এদের কতটুকু আলোর প্রয়োজন? 12 থেকে 16। এদের কতটুকু আলোর প্রয়োজন? 12 থেকে 16, ঠিক আছে? অনেক সময় আসে যে আলোর কতটুকু প্রয়োজন, তখন তোমার এটা একটু মুখস্থ রাখতে হবে যে 12 থেকে 16, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। এই অংশটা সবাই একটু টানা মুখস্থ করবা, ঠিক আছে? এখান থেকে কিন্তু আসে, ঠিক আছে? আসে। আচ্ছা, তারপরে দেখো 48 নাম্বার এমসিকিউটা দেখো যে ধানের বাকানি রোগের জীবাণু কোনটি? তোমার ওই যে ধান যে এইভাবে যে বেঁকাইয়া যায়, ঠিক আছে? এই বেঁকানি রোগের জীবাণু কোনটি? ছত্রাক, ঠিক আছে? এই ছত্রাক কি ধানের মানে বাকানি রোগের জীবাণু, ঠিক আছে? এই ছত্রাক কি ধানের বাকানি রোগের জীবাণু। 49 নম্বর এমসিকিউটা দেখো যে থাইমাস গ্রন্থির অবস্থান কোথায়? গিবা অঞ্চলে। এক কথায় অ্যান্সার লিখে দিবা যে থাইমাস গ্রন্থির অবস্থান কোথায়? গিবা অঞ্চলে। থাইমাস গ্রন্থির অবস্থান কোথায়? গিবা অঞ্চলে। থাইমাস গ্রন্থির অবস্থান কোথায়? গিবা অঞ্চলে। 50 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো যে এপিলেপসি হলো, আচ্ছা এপিলেপসি জিনিসটা কি? এপিলেপসি এই জিনিসটা হলো ওই যে মিগি রোগ আছে না, মিগি রোগ, ঠিক আছে? ওই মিগি রোগটাই মূলত কি এপিলেপসি, মানে এপিলেপসি, ঠিক আছে? এই এপিলেপসিটা মূলত কি মিগি রোগ, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। যদি আসে যে এপিলেপসি কি, নিচে যদি মিগি রোগ থাকে ওইখানে দাগাই আসবা, ঠিক আছে? অথবা এইভাবে থাকবে যে রোগী অজ্ঞান হয়ে পড়ে। তোমার মিগি যে রোগটা আছে, ঠিক আছে? ওই রোগটার কারণে কি হয়? রোগী কিন্তু অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে। হ্যাঁ, এটা তো সত্য কথা, তাহলে ওইটাও সঠিক হবে। তারপরে মাংস বেশি নাড়াতে চাড়াতে পারে না, সে কিন্তু তার শরীরটা মানে নাড়াতে চাড়াতে পারে না, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটাও সঠিক হবে, ঠিক আছে? সে তো অজ্ঞান হয়ে গেছে আর তার শরীর তো সে এমনিতেই লাড়াতে পারবে না, তার মানে কি এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। আর এই যে এপিলেপসি কি মূলত মিগি রোগ, কি রোগ? মিগি রোগ। এপিলেপসি কি রোগ? মিগি রোগ, মাথায় রাখো। 51 নম্বর এমসিকিউটা দেখো যে কোন হরমোন উদ্ভিদের শ্বসনের হার বাড়ায়? কোন হরমোন উদ্ভিদের শ্বসনের হার বাড়ায় বলতো? এখানে দুইটা অপশন দিছি যে জিবেরেলিন, ঠিক আছে? এই যে জিবেরেলিন নাকি অক্সিন বাড়ায়? কোন হরমোন বাড়ায়? অক্সিন। এই হরমোন কি করে? উদ্ভিদের শ্বসনের হার বাড়ায়। উদ্ভিদের শ্বসনের হার কে বাড়ায়? অক্সিন বাড়ায়। উদ্ভিদের শ্বসনের হার কে বাড়ায়? অক্সিন বাড়ায়। উদ্ভিদের শ্বসনের হার কে বাড়ায়? অক্সিন বাড়ায়, মাথায় রেখো। 52 নম্বর এমসিকিউটা একটু দেখো যে তুরিন স্কুল বাস থেকে দ্রুত নামার সময় ভারসাম্য রক্ষা করতে না পারায় পড়ে গেল। কে পড়ে গেল? তুরিন বা যে কোনো একটা ব্যক্তি, ঠিক আছে? ধরো তুমি পড়ে গেলা বা কোনো একটা লোক পড়ে গেল, যে রাম শ্যাম যদু মধু কদু যে কোনো এক লোক পড়ে গেল, ঠিক আছে? তাহলে তা কি বলছে? যে রক্ষা না করতে পারায় পড়ে গেল সে। আচ্ছা, এই কার্যাবলী মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? আচ্ছা, ওরা করে নামছে বা লাভ দিয়ে নামছে, ঠিক আছে? এই কারণে সে নিজের ব্যালেন্সটা মানে কন্ট্রোল করতে পারে না, ব্যালেন্সটা হারাইয়ে সে কি করছে? পড়ে গেছে, ঠিক আছে? এখন এই যে সে যে ব্যালেন্সটা হারাইছে, ঠিক আছে? এইটা মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? ঠিক আছে, এই ব্যালেন্সটা মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা তোমাদের একটু জানতে হবে। যে সেরিবেলাম, ঠিক আছে? এই যে সেরিবেলাম এই অংশটা মস্তিষ্কের এই অংশটা থেকে মূলত কি হয়? ওই যে মানে লাভ ঝাপ বা দৌড়াদৌড়ির যে বিষয়গুলো আছে না, ওইগুলার মানে ওইগুলা হয়, ঠিক আছে? কোনখান থেকে হয়? সেরিবেলাম, ঠিক আছে? এই সেরিবেলাম নামক এই অংশটা কি করে? নিয়ন্ত্রণ করে। সেরিবেলাম, এই সেরিবেলাম নামক অংশটা কি করে? এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, ঠিক আছে, হাঁটাহাঁটি, এগুলোকে নিয়ন্ত্রণ করে মূলত সেরিবেলাম। কে নিয়ন্ত্রণ করে? সেরিবেলাম। কে নিয়ন্ত্রণ করে? সেরিবেলাম, ঠিক আছে? মাথায় রেখো, খুব গুরুত্বপূর্ণ। 53 নম্বর এমসিকিউটা দেখো যে বহুগুচ্ছ পুস্তাবক থাকে কোন উদ্ভিদে? মটর,
জবা না শিমুল, বলো কোনটা? শিমুলে। কোনটা থাকে? শিমুলে। বহুগুচ্ছ পুষ্পস্তবক থাকে কোন উদ্ভিদে? শিমুলে। বহুগুচ্ছ পুষ্পস্তবক থাকে কোন উদ্ভিদে? শিমুলে। মাথায় রেখো। 54 নম্বর এমসিকিউটা একটু দেখো, এখানে ওরা দুইটা চিত্র দিছে, ঠিক আছে, চিত্র এক্স, চিত্র ওয়াই। আচ্ছা ভালো কথা, দুইটা চিত্র দিছে। তারপরে লেখছে যে চিত্রে পি অংশটি নিষেকের পর কিসে পরিণত হয়, বলতে পারো? পি অংশ কোনটা বলো তো? এই যে এই অংশটা, ঠিক আছে, এই যে এই অংশটা, ঠিক আছে। এই অংশটা কি হয়? নিষেকের পরে কিসে পরিণত হয়? ব্রণে পরিণত হয়। কিসে পরিণত হয়? ব্রণে পরিণত হয়। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। এগুলা, এই চ্যাপ্টারটা অনেকেই পড়ছো, আর এই চ্যাপ্টারটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ তোমাদের সিকিউতে কিন্তু অবশ্যই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, অবশ্যই দেখে যাবা, ঠিক আছে। তাহলে চিত্রে পি অংশটি, পি অংশ হয়েছে এই যে পি, এই পি অংশ হয়েছে এই অংশটা, বুঝতে পারছো? এই অংশটা, তাহলে এই অংশটা নিষেকের পরে কিসে পরিণত হয়? ব্রণে পরিণত হয়। কিসে পরিণত হয়? ব্রণে পরিণত হয়। মাথায় রাখো। আচ্ছা তারপরে দেখো 55 নম্বর এমসিকিউটা দেখো, এখানে এই চিত্রগুলো দিয়ে এই এমসিকিউটা, মানে এইগুলা একই টাইপের এমসিকিউ, বুঝতে পারছো? যে চিত্র এক্স, চিত্র এক্স কোনটা? এই চিত্রটা, ঠিক আছে, এটা হচ্ছে এক্স। চিত্র ওয়াই, ওয়াই কোনটা? ক্ষেত্রে। আচ্ছা ক্ষেত্রে কি বলছে এরপরে দেখি, যে এম ও এন মিলিত হয়ে শস্যকোষ তৈরি করে। কি কোষ তৈরি করে? শস্যকোষ তৈরি করে, বুঝতে পারছো? কেডা কেডা মিলিত হয়ে? এম আর এই এন, ঠিক আছে। এম হয়েছে কি? স্ত্রী, স্ত্রী স্থাপক, আর হয়েছে এই এন হচ্ছে কি? পুরুষ, ঠিক আছে, পুস্থাপক। আচ্ছা তাহলে এম আর এন এই দুইজন মিলিত হয়ে কি হয়? শস্যকোষ তৈরি হয়। কি হয়? শস্যকোষ তৈরি হয়, এটাও সঠিক। তারপরে দেখো এমওপি এর সাথে এন এর মিলনে দ্বিনিষেক ঘটে। কি ঘটে? দ্বিনিষেক ঘটে। এমওপি এর সাথে এন এর মিলনে, এম কোনটা? এইটা, পি কোনটা? এইটা, এই দুইটার মিলনের কারণে কি ঘটে? দ্বিনিষেক ঘটে। কি ঘটে? দ্বিনিষেক ঘটে, বুঝতে পারছো? এই যে এইটাই মাঝখানের এই অংশ আর এই নিচের অংশ। হ্যাঁ, তাই এটাও সঠিক। এটাও সঠিক। তারপরে পি ও এন মিলিত হলে চারা গাছ হতে পারে। হ্যাঁ, এটা তো সত্য কথা। এই যে পি আর এই যে এন, এই দুইটা যদি মিলিত হয়, ঠিক আছে, তাহলে কি হবে? এই যে পুস্থাপক আর হইছে স্ত্রী স্থাপক, ঠিক আছে, এই দুইটা যদি মিলিত হয় তাহলে কি হবে? একটা চারা গাছের জন্ম হবে। বুঝতে পারছো? হ্যাঁ, এটা তো সত্য কথা। তাহলে এটাও সঠিক। এই তিনটাই সঠিক। একটু মাথায় রেখো, দরকার হলে একটু মুখস্থ কইরো, ঠিক আছে, বা একটু বুঝা মুখস্থ কইরো। এইগুলা তুমি সিকিউতে কাজে লাগাইতে পারবা। 56 নম্বর এমসিকিউটা দেখো, যে বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য কি? ফুল রঙিন ও মধু গ্রন্থিযুক্ত। আচ্ছা, বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য কি? ফুল রঙিন ও মধু গ্রন্থিযুক্ত না, এটা তো বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য না, তার মানে এটা রং। তারপর দেখো ফুল হালকা ও মধু গ্রন্থিযুক্ত। হ্যাঁ, ফুল হালকা মধু গ্রন্থিযুক্ত। হালকা মানে খুবই কম, বুঝতে পারছো? তার মানে এটা অ্যান্সার। তারপরে দেখো পরেরটা কি লাগছে, যে গর্ভমুণ্ড আঠালো। হ্যাঁ, গর্ভমুণ্ড আঠালো, এটাও সত্যি। তাহলে কি বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য কি? ফুল হালকা ও মধু গ্রন্থিযুক্ত। ফুল হালকা মধু গ্রন্থিযুক্ত, হালকা হালকা, বেশি না। এরপরে গর্ভমুণ্ড আঠালো, গর্ভমুণ্ডটা কি? আঠালো, মাথায় রেখো। 57 নম্বর এমসিকিউটা দেখো, এইচআইভি মারাত্মক ভাইরাস। এইচআইভি ভাইরাসে থাকে কি? থাকে আরএনএ থাকে, কি থাকে? ফসফো লিপিড লেয়ার থাকে, ঠিক আছে। এই তিনটা কিন্তু কিতে থাকে? এইচআইভি ভাইরাসে থাকে। এইটা একটু মুখস্থ করে, এটা কিন্তু থাকবেই থাকবে, হয় সিকিউতে দেবে না এমসিকিউতে দিয়ে দেবে, ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে দেবে। এই জন্য মনে রাখবা যে এইচআইভি ভাইরাসে কি থাকে? আরএনএ তো থাকেই, তারপরে তার সাথে কি থাকে? ক্যাপসিড থাকে। কি থাকে? ক্যাপসিড থাকে। কি থাকে? ক্যাপসিড থাকে। আর কি থাকে? ফসফোলিপিড লেয়ার থাকে। ফসফোলিপিড লেয়ার থাকে। কি থাকে? ফসফোলিপিড লেয়ার। কি থাকে? ফসফোলিপিড লেয়ার, মাথায় রেখো। এরপরে 58 নম্বর এমসিকিউটা দেখো, শক্তির অপচয় কম হয় কোনটিতে? সবুজ উদ্ভিদ আর শামুকে। শক্তির অপচয় কোন উদ্ভিদে হয়? সবুজ উদ্ভিদ আর শামুক। সবুজ উদ্ভিদ আর শামুক। শক্তির অপচয় মানে কম হয় কিতে হয়? মানে কোন উদ্ভিদে হয়? মানে সবুজ উদ্ভিদ আর হচ্ছে শামুকে শক্তির অপচয় কম হয়। 49 নম্বর এমসিকিউটা একটু দেখো, 5 বছর পূর্বে সুমির বিয়ে হয়েছে। আচ্ছা, খুবই ভালো কথা। হ্যাঁ, আচ্ছা, খুবই ভালো কথা। 5 বছর পূর্বে কার বিয়ে হয়েছে? সুমির বিয়ে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, খুবই আনন্দের কথা। তারপরে কি লাগছে দেখো, যে ছেলের আশায় 3 কন্যা, মানে ছেলের আশায় তার 3টা মেয়ে হয়েছে, বুঝতে পারলা, ওই সুমির। তাহলে কি বলছে? সুমির পুত্র সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কোনটি সঠিক? বুঝতে পারলো? পুত্র সন্তানের লিঙ্গ,
বুঝতে পারলা? পুত্র সংখ্যার লিঙ্গ নির্ধারণ করতে কোনটি সঠিক হবে এটা একটু তোমার জানতে হবে। তাহলে আমরা জানি এই যে এক্স 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 এই দুইটার মানে, ঠিক আছে, মেয়ে কন্যা হয়। আর হইছে এক্স আর ওয়াই যখন মিলিত হয় তখন কি হয়, একটা সেলের মানে একটা সেলের জন্ম হয়, ঠিক আছে, মানে একটা পুত্র সন্তানের জন্ম হয়, এটা তো আমরা জানি, ঠিক আছে, এটা একটা বেসিক ধারণা তোমাদের দিলাম। এখন দেখো কি বলছে, যে স্বামী থেকে ওয়াই বহনকারী শুক্রাণু আসে। স্বামী থেকে কি আসে? ওয়াই বহনকারী, কি বহনকারী? ওয়াই বহনকারী শুক্রাণু আসে। হ্যাঁ, ছেলে সন্তানের ক্ষেত্রে এই ওয়াই এর প্রয়োজন, খুব প্রয়োজন। তার মানে এটা সঠিক, এটা সঠিক, বুঝতে পারলা? তারপরে দেখো কি লাগছে, যে নিষিক্ত জাইগোট এক্স ওয়াই হয়। কি হয়? নিষিক্ত জাইগোট এক্স ওয়াই। ভাই এক্স ওয়াই তো লাগবে, না পুত্র সন্তান হবে কেমনে? এক্স ওয়াই তো লাগবে, বুঝো নাই কথা? এই জন্য কি হবে, নিষিক্ত জাইগোট এক্স ওয়াই হয়। কি হয়? এক্স ওয়াই হয়। তার মানে এটাও অ্যান্সার, আবার এটাও অ্যান্সার। তারপরে 3 নম্বরে কি লাগছে দেখো, এক্স বহনকারী শুক্রাণু আসে। ভাই এক্স বহনকারী শুক্রাণু দিয়ে কোনো কাজ হবে না, বুঝতে পারলো? এক্স বহনকারী মানে শুক্রাণু দিয়ে কোনো কাজ হবে না। তার মানে এটা কি হবে? রং অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, এই মোটামুটি তোমাদের এমসিকিউ গুলো এই পার্টটা আমি শেষ করলাম।